গল্প আড্ডার পক্ষ থেকে জানাই সকল শ্রোতাদের স্বাগত। গল্প আড্ডা কোনো রকম অলৌকিকতা বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে সকল মানুষ নিজের জীবনে যে কোনো রকমের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের অভিজ্ঞতা আপনাদের সকলের সামনে তুলে ধরা শুধুমাত্র। এসব ঘটনা বাস্তব না কল্পনা সেটা পুরোটা গল্প আড্ডা শ্রোতাদের বিবেচনার উপর রেখে দিয়েছে। কারণ ভূত প্রেত একটা এমনই জিনিস, যে দেখেছে সে বিশ্বাস করেছে, যে দেখেনি তারা শুধু আমাদের গল্প উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প। প্রথম গল্পে আপনারা শুনলেন সেই 5 বন্ধুর ঘটনা, যারা নেশা করতে গিয়ে এক পোড়ো বাড়িতে, লক্ষ্মীর বাড়িতে, তারা লক্ষ্মীর দর্শন পায়, এক কান্নার আওয়াজ শুনতে পায় এবং কান্নার আওয়াজ শুনতে পেয়ে তারা সেই উৎস খুঁজে যখন সেই জায়গাতে পৌঁছে যেখান থেকে কান্নার আওয়াজ আসছিল, সেখানে গিয়ে তারা দেখতে পায় এক মহিলাকে, এবং সেই মহিলার গায়ের চামড়া পুড়ে গেছে, তার মুখ ঝলসে গেছে এবং তার গায়ের কাপড় পুড়ে তার চামড়ার সঙ্গে ছিটে গেছে। এটি দেখার পর তারা 3 জনে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং তারা আর কোনোদিন সেই বাড়ির মুখও হয় না। আরেকটি ঘটনা, সেই বাড়ি নিয়ে এক চাষি, সেখানে ডিসপোজাল প্ল্যান্টের পাশে তার চাষের মাঠ, এবং চাষের মাঠে সে প্রচুর শসা ফলিয়েছে। সেবারে তার জমিতে প্রচুর পরিমাণে শসা হয়েছে এবং গ্রামের নয়, বস্তির যে বাচ্চারা প্রায় সন্ধ্যাবেলার দিকে এসে বা রাতের দিকে এসে তার শসা পেড়ে নিয়ে যাচ্ছে চুরি করে। পরের দিন সকালে সে এসে প্রায় রোজই দেখছে তার শসা কম, যে শসাগুলো বড় সুন্দর নতর হয়েছে সেই শসাগুলো গায়েব। আগের দিনকে যেগুলো সে দেখেছিল সেগুলো আর দেখতে পাচ্ছে না। কেউ তার শসাগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে। তার মনে প্রচণ্ড রাগ হয়। সেই দুপুরবেলায় সে বাড়ি যায়, বাড়ি গিয়ে তার বউকে বলে, ও বউ, মাঠে তো প্রচুর শসা হয়েছে বাগানে, কিন্তু সব পাড়ার ছেলেরা তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে, এবং এরকমই যদি চলতে থাকে তাহলে একটু লাভের মুখ দেখতে পাবো না। তুমি এক কাজ করো, তুমি আমার রাতের খাবার বেঁধে দাও, আমি মাঠে গিয়ে থাকবো। তার বউ বলে, একই কথা বলছো গো, মাঠে কোনো চাল করা নেই, কিছু নেই, তুমি কোথায় গিয়ে ঘুমোবে, কোথায় সারা রাত কাটাবে? সে বলে যে, দেখো একটাই তো রাত, আজকে কোনো রকমভাবে কাটিয়ে নি। বাড়িতে একটা ক্যাথা আছে ছেঁড়া, সেটা আমাকে দিয়ে দাও, একটা চাটাই দিয়ে দাও, সে ক্যাথা গায়ে ঢাকা দিয়ে আমি ঘুমিয়ে যাব। তখন বর্ষার দিন। তার বউ বলে, রাত বেরোতে যদি বৃষ্টি চলে আসে তাহলে কি করবে গো? তার স্বামী বলে, ও চিন্তা নেই, পাশে দিনুদের বাড়ি আছে, দিনুদের বাড়ি চালিয়ে গিয়ে দূরে এসে সে পুরো বৃষ্টি না আসে। যদি বৃষ্টি না আসে তাহলে আমাদের হাত কাটাবো, লক্ষ্মী চেহারা ছোলার দোয়ার ঘরণ ভাঙতে আসবে শশা, তবে একটাকে ঘরে যে সন্তান ছিল তার সঙ্গে লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে শিক্ষা দেবো। এই ঘটনার প্রায় শশা ভাঙানো দিন হয়ে যায়, অনেক বছর কেটে যায়। তার বউ অনেক শশা ঘরটিও পড়ে যায় তাকে, এবং রাতের খাবার এনে দেয় যে কোলের সন্তান, এবং তাকে পাড়ার লোকরা এসে কোনো রকমভাবে একটি ক্যাথা তাকে বাঁচানো হয় এবং একটি চাটাই তাকে দিয়ে দেয়। চাষি নিজের চাটাই আর ক্যাথা নিয়ে সেই নিজের খাবার নিয়ে অনেকদিন হয়ে গেল, সবাই ভুলে একটি ঘটিতে জল নিয়ে লক্ষ্মীর বাড়ি মাঠে দিকে সেরকমভাবে পোড়া অবস্থাতে এবং মাঠে যাওয়ার পরে পড়ে আছে একটি পরিষ্কার জায়গা দেখে সেখানে সে বাড়ি আর মেরামত হয়নি, এবং লক্ষ্মীর ক্যাথাটি রেখে ক্যাথাটিকে নিয়ে ছোট বালিশের মতন করে সেখান থেকে চলে গিয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ পর উঠে এসে খাবার খাবে। প্রায় সন্ধ্যে 7:30টায় লোকসংখ্যা চাষি ছেলে ওখানকারই একটা ছোট্ট কাঠের গুঁড়ি নিয়ে সেটাকে নিজের নিশার একটি হেঁসু ছিল, সেই হেঁসুটি দিয়ে ছিলে ছোট ছোট একজন কাঠ চিলিম শাক সেখান থেকে বার করে একজন সে একটুখানি আগুন বানাচ্ছে। আগুন জ্বালিয়ে সে বসে 4জন আরো বসে আছে, তাদের সঙ্গে গল্প গুজব করছে। হঠাৎ তার মাঠের একটু দূরে থেকে পেছন দিক থেকে মেঘ ঘনিয়ে এসে সে কারোর পায়ে হাঁটার শব্দ পায়। মেঘ ঘনিয়ে আস্তে আস্তে কয়েকজন বলে, মৃদু পায়ে কেউ হাঁটছে, এখানে আর তামাক খাওয়া যাবে না। চাষি বৃষ্টি আসছে পড়ে এবং সবাই বাড়ি চলে। সে আস্তে আস্তে উঠে নিজের হাতে হেঁসুটি নিয়ে, যে একজন চিলিং শাক ছিল, যে আরেকজন যে কোনার দিকে চলে যায়,
তারা বলে বেটাকে পেছন থেকে গিয়ে ধরতে হবে, তারপর বাড়ি যদি সামনে থেকে হাঁটা করি তাহলে ছুটে পালিয়ে যাবে। আরও যে কজন ছিল এবং তাদের কথা শুনে তামাক চাষি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গুড়ি হয়ে হাঁটতে হাঁটতে এবং তামাক সারা যখন উৎসর দিকে যেতে থাকে, চিলিমে একজন তামাক পড়ছে, তখন ঠিক যেতে যেতে আকাশ থেকে হঠাৎ টুটাপুর চাষি ছোট পড়ে একটা অবয়ব এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে জোরে বৃষ্টি নামে। চাষি যেদিকে আগুন জ্বালিয়েছে সে আগুনের দিকে সবাই উঠেছে চিলিমে ভরা তামাক নিয়ে, এবং সে চাষিকে সে দেখতে পায়নি, যেহেতু চাষি ঘুরে তার পেছনের দিক দিয়ে দৌড়াদৌড়ি করে এদিক ওদিক, কোথাও যদি মাথার চাষি আস্তে আস্তে তার দিকে এগোয়, দৌড়াতে দৌড়াতে পেছন দিক থেকে পড়ে তার পুরো কলারটি চেপে বড় বাড়িটাতে। ছোট ব্যাটারি বাড়ি আজ বাগে পেয়েছে, শশা বাঁধে পড়ে গেছে, অল্প একটু বেঁচে আছে একটি বাচ্চা ছেলে। সেখানে 5 জন সে ভয় পেয়ে যায়, একটা থতমত হয়ে যায়। সে বলে যে ছেলেটির হাতে না ছিল, সে বলে আমি ওই যে আগুন দেখে আমি দেখতে ছেলেটি আগুন ছিল, আমি ভাবলাম কোনো চোর এখানে তামাক চুরি করতে এসছে, আরামসে 5 জন দেখি বাইরে বেটা বাড়ি চলে যাবো। মিথ্যা কথা বলছিস, ওখানে কমে যাবে। তুই আগুন দেখতে এসেছিলিস, চোর ধরতে এসেছিলিস, না নিজের শশা চুরি করতে এসেছিলিস? কই দেখি ছিলিমটি হাতে দেখা। সে চাষির পকেটে হাতে কিছুই পায় না, এবং তার মনে হয় যে বাচ্চাটি সত্যি কথাই বলছে, সে হয়তো শশা চুরি করতে আসেনি, সে দেখতে এসেছিল যে মাঠে কি আগুন জ্বালিয়েছে। চাষিটি জিজ্ঞেস করেন, ঠিক আছে তোর বাড়ি কোথায়? বাচ্চাটি ভয়ে ভয়ে বলে, ওই তো পেছন দিকে। তুই কার ছেলে? ওই তো দেবনাথের ছেলে। ও তুই আমাদের দেবনাথদার ছেলে, কত বড় হয়ে গেছিস রে। ঠিক আছে, রাত বেরাতে ঘোরাঘুরি করিস না, বাড়ি চলে যা। শশা খাবি? না না, শশা খাবো না। চাষি একটু হাসে, হেসে সে একটি বড় দেখে সুন্দর দেখে একটি শশা ভেঙে সে বাচ্চাটির হাতে দেয়। নে, ভয় পাস না, গিয়ে যা, বাবাকে বলবি যে কাকা দিয়েছে, বাড়ি চলে যা, দাঁড়াবি না কেন। বাচ্চাটি ছাড়া পেয়ে এবং ভয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যায় সে শশাটি হাতে নিয়ে। চাষি আবার ফিরে আসে, আসার পর নিজের চাটায় বসে এবং বসে রাতে নিজের খাবার খেতে শুরু করে। খাবার খেয়ে চাষির ঘুম পায়, সে ঘুমিয়ে পড়ে। প্রায় 10টা 10:30 মেঘ ঘনিয়ে এসছে। চাষি তখন ঘুমে ঢুলে পড়েছে এবং বেঘোর ঘুমে নাক ডাকছে। নাক ডাকতে ডাকতে হঠাৎ চাষির কপালে 2 ফোঁটা জল পড়ে। চাষির ঘুম ভাঙে সঙ্গে সঙ্গে। সে মনে মনে ভাবে, এই রে বৃষ্টি এসছে, এবার কি করব? বউ তো তাহলে ঠিকই বলেছিল। যাই, বন্ধুর বাড়ির দিকে যাই। যেমন ভাবা তেমন কাজ। চাষি নিজের চাটাই, ক্যাথা এবং খাবারের থালা বাসন গুটিয়ে নিজের বন্ধুর বাড়ির দিকে হাঁটা লাগায়, এবং বন্ধুর বাড়ি পৌঁছানোর আগেই বৃষ্টি প্রচণ্ড বেগে বৃষ্টি নেমে পড়ে। চাষি আর কুল কিনারা খুঁজে পায় না। সে তার পুরো শরীর ভিজতে শুরু করে এবং সে দৌড়াতে দৌড়াতে পৌঁছে সেই পোড়ো বাড়ির কাছে, এবং সেখানে পৌঁছে সে দৌড়ে গিয়ে সে বাড়িতে ঢুকে যায়। ঢোকার পর সে চালের নিচে গিয়ে সে দাঁড়ায়, আধ পোড়া চালের নিচে, এবং দাঁড়ানোর পর সে মনে মনে ভাবে, এই রে বৃষ্টিটা তো অনেক জোরে চলে এসছে, এবার কি করা যায়? বন্ধুর বাড়ির চালের তলে পৌঁছাতে পৌঁছাতে তো আমার ক্যাথা, আমার চাটাই এবং আমি নিজেও পুরোই ভিজে যাব। রাতটা কি এখানেই কাটিয়ে দেবো? কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবার পর সে ঠিক করে এই বাড়ির থেকেই সে নিজের বাগানটা দেখতে পাচ্ছে, তো এখানেই সে রাতটা কাটাবে, এবং সে নিজের চাটাইটা সেখানেই বিছিয়ে দেয়। যেটুকু জায়গা জল পড়ছে না সেটুকু জায়গা অনেক তার রাত কাটানোর জন্য, এবং চাটাইটা বেছানোর পর সে সেখানে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার ঘুম ভাঙে। রাত তখন প্রায় 12:30।
ঘুম ভাঙার পর তার মনে হয় যে ঠান্ডাতে তার একটু জলটা বেশি খাওয়া হয়ে গেছে, ছোট বাইরে পেয়েছে। সে ওঠে এবং তখনও বৃষ্টির বেগ একটু কমে এসছে, কিন্তু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। সে উঠে দাঁড়িয়ে একবার তার মাটির দিকে তাকিয়ে নেয় ভালো করে। পুরো মাঠটা দেখা যাচ্ছে না, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে সেইটুকুতে সে দেখে আন্দাজ করে যে কেউ মাঠে ঢুকেছে কিনা। এবং সে তার থালা বাসনের মধ্যে থেকে একটি থালা বার করে থালাটি মাথার উপর ঢেকে সে পেচ্ছাপ করতে বেরোয়। পেচ্ছাপ করতে বেরিয়ে সে বাড়িটির পেছন দিকে যায় এবং সেই বাথরুম পায়খানার সামনে পৌঁছায়। বাথরুম পায়খানাটি প্রায় ভেঙে গেছে, মাটির দেওয়াল অর্ধেক পড়ে গেছে, সামনের দিকে দরজা ফরজা কিছুই নেই। সে গিয়ে একটু আড়ালে গিয়ে দাঁড়িয়ে, বাথরুমের ভেতরে নয় বাট বাইরে সে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে শুরু করে। এবং যখন সে পেচ্ছাপ করতে শুরু করে তার মনে হয় যে একটি মৃদু কান্নার আওয়াজ, একটি মেয়ে ছেলের কান্নার আওয়াজ, একটি মহিলার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। এত রাতে আবার কে কাঁদছে রে বাবা, সে মনে মনে ভাবে। পেচ্ছাপ করে শেষ হওয়ার পর সে কান খাড়া করে শোনে কান্নার আওয়াজটা কোন দিক থেকে আসছে। এবং সে কান্নার উৎস খুঁজতে খুঁজতে, সেই আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে সে পৌঁছে বাথরুমের পেছনের দিকে। বাথরুমের পেছনের দিকে পৌঁছে সে দেখতে পায় একটি মহিলা। বৃষ্টি যেহেতু পড়ছিল এবং চারিদিকে কাদা মাটি এদিক ওদিক ছড়িয়ে আছে, সে প্রথমবার খুব একটি ভালো স্পষ্ট দেখতে পায়নি মহিলাটিকে, অন্ধকার। সে জিজ্ঞেস করে, কি গো বউ, এত রাতে এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? স্বামী মেরেছে না শাওড়ি বকেছে? বউটি কিছু বলে না, কাঁদতে থাকে। এবং সেই লোকটি, সেই চাষিটি দুপা আরো সামনে এগোয়। সামনে এগোনোর পর তার চোখ পড়ে সেই বউটির হাতের দিকে এবং সে একটু শিহরে যায়। বউটার হাতটা কাঠের মতন শুকনো এবং গায়ের চামড়াটা যেন গলে গলে পড়ছে নিচে। সে অবাক হয়ে যায় এবং একটু থতমত হয়ে যায়। থতমত হওয়ার পর সে জিজ্ঞেস করে, কে গো তুমি? তুমি কে? কাঁদছো কেন? বউটি আস্তে আস্তে নিজের মাথাটি তোলে এবং তার দিকে ঘুরে তাকায়। তাকানো মুহূর্তেই সে চাষির রক্তহীন হয়ে যায়। মুখটা পুরো গলে গেছে, মুখের চামড়া গলে গলে পড়ছে, কালো চামড়া, অর্ধেক মুখে চামড়া নেই। গায়ের কাপড়টা গলে তার চামড়ার সঙ্গে ছিটে গেছে এবং চোখগুলো মনে হচ্ছে যেন বেরিয়ে পড়ে যাবে এবার। ঠোঁট বলতে কিছুই নেই, শুধু দাঁত দেখা যাচ্ছে গলে চামড়ার মাঝখান থেকে। লোকটি অনেক ভয় পেয়ে যায় এবং ছিটকে পিছনে পড়ে যায়। বউটি তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার ঘরটা নোংরা করনি? কত স্বাদের ঘর আমার, আর তুই আমার ঘরে এসে পেচ্ছাপ করছিস? তোর এত বড় সাহস? পালিয়ে যায় এখান থেকে, নাহলে প্রাণে বাঁচবি না। এই কথাটি শোনার পর চাষি কোনো রকম উঠে দৌড়ে নিজের বাড়ি পালায় এবং বাড়ি পৌঁছে সে দরজা ঠকঠক করে। হাঁপাতে হাঁপাতে তার বউকে বলে, ও বউ, ও বউ, দরজা খোলো বউ, বউ তাতে দরজা খোলো, সর্বনাশ হয়েছে, আমার বহুত বিপদ। আধ ঘুম থেকে তার বউ উঠে এসে দরজা খোলে এবং দরজা খোলা মাত্রই সে চাষি হুমড়ে গিয়ে নিজের বাড়ির ভেতর পড়ে এবং সব ঘটনা নিজের বউকে বলে। পরের দিন সকালে সে চাষি তার আশেপাশের যে লোকজন তাদেরকে এই ঘটনা জানায় এবং জানানোর পর সবাই সেখানে যায়, গিয়ে দেখে যে হ্যাঁ, রাতে চাষির সেই থালা বাসন এবং চাটাই এবং ছেঁড়া ক্যাথা সেখানেই রাখা আছে। তার মানে চাষি এখানে রাত কাটিয়েছে। এই ঘটনা হওয়ার পর সবাই
বুঝতে পারে যে সেই জায়গাটাই এখনো লক্ষ্মী আছে এবং লক্ষ্মী তার ঘর পাহারা দিচ্ছে, এবং কোনো রকম কুকর্ম তার বাড়িতে হলে সে দুঃখ পাচ্ছে এবং তার আত্মা এসে জানান দিচ্ছে যে তার বাড়ি যেন নোংরা না করা হয়, তার বাড়িতে যেন কোনো রকম ভুলভাল কাজ না করা হয়। এই কথা যখন সবার সামনে আসলো, সবাই যখন বিশ্বাস করলো এই ব্যাপারটা, সবাই দেখলো যে আগের যে ছেলেগুলো নেশা করতে ঢুকেছিল তারাও একই কথা বলেছিল, একই রকম বর্ণনা দিয়েছিল সে মহিলার। তখন তারা বুঝতে পারে যে তারা নেশার ঘরে কিছু ঢোকেনি ভুলভাল, তারাও সেই ঘটনা দেখেছে এবং চাক্ষুষ তারা লক্ষ্মীকে দেখেছে সেখানে। সবাই যখন বুঝতে পারে, তারপর সবাই মিলে উদ্যোগ নেয় যে সে বাড়ির আশেপাশে কোনো রকম যেন ভুলভাল কাজ না হয়, তার জন্য সেই বাড়িটিকে ভেঙে একটি মন্দির স্থাপনা করা হবে। এবং যেরকম ভাবনা চিন্তা সেরকমই কাজ, সবাই উদ্যোগ নিয়ে সে বাড়িটিকে ভেঙে এবং সেখানে একটি শিব মন্দির প্রতিষ্ঠিত করে। সেই শিব মন্দির আজকে পাগলা বাবা মন্দির নামে জানা যায় এবং প্রত্যেক বছর বাৎসরিক পুজো হয়। আজকেও আপনারা যদি দুর্গাপুরের বিজন এরিয়া নাগার্জুন ডিসপোজাল প্লান্টের দিকে যান, ডিসপোজাল প্লান্টের যেতে রাস্তার উপরে বাঁ সাইডে সেই পাগলা বাবা মন্দির আপনারা দেখতে পাবেন। এখন সেখানে আর কোনো রকম উপদ্রব নেই, সেখানে ভোলে বাবার পুজো করা হয় এবং খুব ভালোভাবে পুজো অর্চনা করা হয়। সব মানুষ সেখানে যায় এবং সেখানে পুজো দেয়। আর কেউ সেরকম কিছু এক্সপিরিয়েন্স করে না সেই জায়গায়, সেরকম কিছু লক্ষ্মী রাখতে হবে সেরকমও দেখা যায় না সেখানে। আজকের মতন গল্পটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। তো বন্ধুরা, আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন। আর প্রথম গল্প শুরু করলাম এই গল্প আড্ডা চ্যানেলে, তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 খুব বেশি করে শেয়ার করবেন অ্যান্ড নিজেদের মতামত নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের কাছে যদি আপনাদের অভিজ্ঞতারও কিছু গল্প থাকে, তো যেহেতু আমি তুলে ধরার চেষ্টা করছি মানুষের অভিজ্ঞতার সব কিছু মানে গল্প অলৌকিক, তো আপনাদের যদি কোনো রকম ভূত প্রেত কোনো রকম অলৌকিক যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের লাইফেও বা আপনাদের সঙ্গে, তো সেটা নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করবেন। আমি চেষ্টা করবো সেই গল্প আড্ডা চ্যানেলে তুলে ধরার। আমার ফোন নাম্বার হচ্ছে 7872301373। আপনারা এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাকে ডাইরেক্টলি কল করে নিজেদের গল্প শেয়ার করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের গল্প এই চ্যানেলে তুলে ধরবো। ধন্যবাদ, গল্প আড্ডার সঙ্গে থাকুন। ইন ফিউচার আরও অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো আপনাদের জন্য, আর চেষ্টা করবো যেন চ্যানেলের কোয়ালিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের অ্যান্ড ভয়েসের কোয়ালিটিও যেন আমি ঠিক করতে পারি। তো তার জন্য আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো প্লিজ প্লিজ খুব বেশি করে সাপোর্ট করুন অ্যান্ড সঙ্গে থাকুন। বাই।